আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আমাদের আজকের আলোচনার বিষয় একটি গুরুতর মানসিক অসুখ, সিজোফ্রেনিয়া। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সর্বশেষ যে জাতীয় জরিপ হয়েছিল বাংলাদেশেও 2019 সালে, সেখানে দেখা যায় যে সিজোফ্রেনিয়া জাতীয় রোগে 1% জনগোষ্ঠী এই রোগে ভুগছে। অর্থাৎ আমরা অনুমান করতে পারি বর্তমানে বাংলাদেশে প্রায় 20 লক্ষ সিজোফ্রেনিয়া জাতীয় রোগী আছেন। এই রোগে যারা আক্রান্ত হন তাদের বিভিন্ন রকম কুসংস্কার, তাদের সচেতনতার অভাব এবং সহজলভ্য কার্যকরী চিকিৎসার অভাবে কিন্তু আমরা দেখতে পাই যে এক দুর্বিষহ জীবনের ভিতর দিয়ে এই ধরনের রোগীরা জীবনযাপন করে। তো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন, আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাম পাশে আছেন অধ্যাপক ডাক্তার নীলুফার আক্তার জাহান, সাবেক বিভাগীয় প্রধান জেরিয়াট্রিক অ্যান্ড অর্গানিক সাইকিয়াট্রি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। ম্যাডাম এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট, বিএপির। এবং আরেকজন সদস্য আছেন ডক্টর মোহাম্মদ জুবায়ের মিয়া, সহকারী অধ্যাপক অ্যাডাল্ট সাইকিয়াট্রি বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এবং তিনি যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট। আপনাদের দুজনকেই আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। ম্যাডাম, আমি প্রথমে আপনার কাছে আসছি যে এই যে আমরা সিজোফ্রেনিয়া নিয়ে বললাম, একটা সাইকিয়াট্রিস্ট মাত্রই আমরা জানি যে আসলে সিজোফ্রেনিয়াতে যারা ভুগছে সেই আমাদের দরিদ্র জনগোষ্ঠীর বা শহরের শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যেও তাদের যে দুর্বিষহ জীবন। এখন আমাকে একটু ম্যাডাম সংক্ষেপে কি বলবেন যে সিজোফ্রেনিয়া রোগটা আসলে কি, এটা বলতে ঠিক কী বোঝায়? আমরা জানি আমাদের মস্তিষ্কে অনেক ধরনের জটিল মানসিক অসুস্থতা সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্যতম জটিল অসুস্থতা হলো সিজোফ্রেনিয়া স্পেকট্রাম ডিসঅর্ডার। এই সিজোফ্রেনিয়া স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে সবচাইতে জটিল এবং দীর্ঘমেয়াদী অসুখটি হলো সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হলে একজন ব্যক্তির মধ্যে আচরণগত বা কথাবার্তায় অসংলগ্নতা দেখা দেয় এবং ধীরে ধীরে পর্যায়ক্রমে এই রোগীদের মধ্যে উচ্চ বুদ্ধিবৃত্তিক জ্ঞান কমে যায় ধীরে ধীরে এবং তাদের আবেগ অনুভূতিও কমে যায়। এই আমাদের যাবতীয় যত মনস্তাত্ত্বিক ক্রিয়া প্রক্রিয়া সব কিছু আমাদের ব্রেন বা মস্তিষ্কেই হয়ে থাকে। যেহেতু সিজোফ্রেনিয়া রোগের ক্ষেত্রে ল্যাবরেটরি পরীক্ষা এটা নির্ণয় করা যায় না বা নিশ্চিত হওয়া যায় না, বিভিন্ন উপসর্গ এবং লক্ষণ দেখে আমরা সিজোফ্রেনিয়া রোগ নির্ণয় করে থাকি। এবং সিজোফ্রেনিয়া রোগের মধ্যে এই মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্যে 5টি ডোমেনের সমস্যাকে আমরা ম্যাডাম ওগুলোতে আসবো। তার মানে আমরা শুরুতে জানতে চাচ্ছি যে সমস্যাকে আমরা এই অসুখের মূল কারণ বলে, তার মানে এটা ব্রেনের অসুখ, এটা আমরা নিশ্চিত হতে পারছি যে এটা ব্রেনের একটা অসুখ। ব্রেনে বিভিন্ন রকম সমস্যা হয় এবং তার কারণে সেই রোগটি দেখা দেয়। আমি একটু জুবায়ের মিয়া স্যারের কাছে আসছি যে স্যার আপনি কি একটু আমাদেরকে বলবেন যে আসলে তাহলে এই রোগের লক্ষণগুলো সাধারণত কি হয় বা কোন লক্ষণগুলো একদম প্রথমে প্রকাশ পায়? সিজোফ্রেনিয়া একটি আসলে জটিল, ম্যাডাম যেমনটি বলছিলেন, জটিল এবং গুরুতর একটি মানসিক রোগ। এবং এই রোগে যারা আক্রান্ত হয় তারা যেমন কষ্ট পায়, তাদের যারা নিকটাত্মীয় তাদের কিন্তু অনেক কষ্ট। এবং এই রোগ যেহেতু একটু ক্রনিক স্টেজে যায়, তার কিন্তু পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবেও এর বিপর্যয় দেখা দেয় এবং এর জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সবাই। তো রোগটার প্রথমেই যেটি লক্ষণ, হঠাৎ করে একজন, এই রোগ তো সাধারণত কম বয়সেই শুরু হয়, হঠাৎ করে যদি দেখা যায় কোনো ছেলে বা মেয়ের মধ্যে অস্বাভাবিক কথাবার্তা, অস্বাভাবিক আচরণ বা অস্বাভাবিক কিছু তার যে আবেগ অনুভূতি বা তার কিছু প্রত্যক্ষণ, আমরা বলি যে কিছু ভ্রান্ত ধারণা, এই ধরনের যদি শুরু হয় এবং হঠাৎ করে একজন সচল ব্যক্তি, একটা কর্মক্ষম মানুষ যখন হঠাৎ করে নিজেকে গুটিয়ে নেয় বা কমিউনিকেশন কমিয়ে দেয় এবং সে অদ্ভুত অদ্ভুত কিছু কথা বলতে থাকে, যেমন তার আশেপাশে কেউ নেই তবুও সে বলে যে কেউ তাকে নিয়ে কথা বলছে, তাকে খারাপ কথা বলছে। এটাকে কি আমরা হ্যালুসিনেশন বলতে পারি, যে অডিটরি হ্যালুসিনেশন। তো হ্যালুসিনেশনগুলি আবার বিভিন্ন আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে
সেই অনুযায়ী হতে পারে। সে অস্বাভাবিক কিছু শুনতে পারে, অস্বাভাবিক কিছু দেখতে পারে, অস্বাভাবিক টাচ অনুভব করতে পারে, কিংবা তার স্বাদ গন্ধ এখানে অস্বাভাবিকতা মানে বাস্তবে আসতে নাই পারে। কিন্তু সে সেটা অনুভব করে এবং তাকে যতই সেটা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বোঝানো হয় কিন্তু সে এটা বুঝতে পারে না। সেই ভ্রান্ত ধারণা থেকে তাকে সরানো যায় না, আমরা এটাকে ডিলিউশন বলি। এই ধরনের অস্বাভাবিক চিন্তা চেতনা এবং অস্বাভাবিক কার্যকলাপ, হঠাৎ করে হয়তো সে ক্ষিপ্ত হয়ে গেল, সে তার বন্ধুবান্ধব বা কাছের লোকজন যাদেরকে সে খুব ভালোবাসে তাদের প্রতি আক্রমণাত্মক হয়ে গেল। আচ্ছা, তাকে জিজ্ঞেস করলে বলে যে সে তো আমার শত্রুতা করছে বা আমাকে ক্ষতি করতে চায়, এরকম নিজেকে প্রতিরোধ করার জন্য তার প্রতি কিছু ভ্রান্ত বিশ্বাসও তার মধ্যে তৈরি হয়। এবং আরেকটা যেটা হয় যে সে একা একা কথা বলে, একা একা হাসে। মানুষ যদি জিজ্ঞেস করে কার সাথে কথা বলেন, তো অনেক সময় সে এটা ব্যাখ্যা দিতে পারে না, আবার অনেক সময় বলে যে আমার সাথে তো কেউ একজন কথা বলল, তার কথার উত্তরে আমি কথা বললাম। আচ্ছা, এবং তার মধ্যে আরেকটা যেটা হয় যে সে তার যে দৈনন্দিন যে আমরা যে বলি যে নিজের প্রতি যত্ন নেওয়া, এগুলি ভুলে যায় আস্তে আস্তে। তার এই যে ঘুম খাওয়া এবং তার যে পরিপাটি থাকা, একজন মানুষের যে স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম, সেগুলির থেকেও কিন্তু সে আস্তে আস্তে এগুলি তার খারাপের দিকে, মানে সে এগুলি করতে পারে না, বা আস্তে আস্তে সে কিন্তু স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে চলে যায়। এই মোটামুটি তাদের ব্যক্তিগত লাইফে কি কোনো পরিবর্তন হয়? সাপোজ তার প্রফেশনাল লাইফ, কেউ স্টুডেন্ট বা কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, অর্থাৎ তাদের পড়াশোনা, কাজকর্ম বা ব্যবসায় কি কোনো রকম প্রভাব পড়ে সেটির? হ্যাঁ, অবশ্যই পড়ে। আমাদের যেমন যে সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করার যে ক্রাইটেরিয়া আছে DSM-5 অনুযায়ী, এই সিমটমগুলির সাথে সাথে কিন্তু তার যে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনের ব্যাপক পরিবর্তন আসলে আমরা তখন তাকে সিজোফ্রেনিয়া বলবো। এবং বাস্তবিকভাবেই সে যদি স্টুডেন্ট হয়, একটা ভালো স্টুডেন্ট, সে রেজাল্ট ভালো করছিল, হঠাৎ করে তার গ্রেডিং কমতে থাকে, কিংবা তার পরিবারের সাথে সম্পর্ক, যেহেতু সবাইকে সন্দেহের চোখে দেখে, তাহলে তার পারিবারিক বন্ধনটাও কিন্তু নষ্ট হয়ে যায় এবং সমাজে যে তার গ্রহণযোগ্যতা এটাও কমে যায়। তো সুতরাং এগুলো দেখলে আমরা হয়তো শুরুতে যদি এই ধরনের কোনো ব্যাপার আসে যে একটা মানুষের আচার আচরণের মধ্যে অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, আমরা সিজোফ্রেনিয়া ভাবতে পারি, সেটা নিশ্চয়ই আমাদেরকে তখন কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে সেটা নিশ্চিত হতে হবে, তাই তো? ধন্যবাদ স্যার। স্যার, ম্যাডাম, আপনি আগের কথায় বলছেন 5টা ডোমেইনের কথা বলছিলেন যে যেসব জায়গাগুলোতে এই সিজোফ্রেনিয়ার প্রভাব ফেলে, এটা যদি ম্যাডাম একটু সংক্ষেপে বলতেন আমাদেরকে। জি, আমাদের তো যত প্রকার মনস্তাত্ত্বিক প্রক্রিয়া আছে এটা আমাদের ব্রেনই পরিচালনা করে থাকে। তো যেহেতু সিজোফ্রেনিয়া রোগটি ল্যাবরেটরি পরীক্ষা দিয়ে নিশ্চিত হওয়া যায় না বা নির্ণয় করা যায় না, সেই জন্য আমাদেরকে উপসর্গ এবং রোগীর উপসর্গ এবং লক্ষণের উপরেই প্রধানত নির্ভর করতে হয়। আচ্ছা, এই লক্ষণগুলোর মধ্যে আমরা যতগুলো মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে ব্রেনের, তার ভিতরে 5টি ডোমেনের সমস্যাকেই আমরা চিহ্নিত করে থাকি। এই 5টি ডোমেনের সিমটমগুলির মধ্যে 4টা সিমটমকে আমরা বলে থাকি পজিটিভ সিমটম, আর 1টি সিমটম হচ্ছে নেগেটিভ সিমটম। পজিটিভ সিমটমগুলোর মধ্যে যেটা জুবাইর বললেন যে ভ্রান্ত বিশ্বাস বা ডিলিউশন, অলিক কিছু দেখা, অলিক কিছু শোনা বা হ্যালুসিনেশন, অসংলগ্ন কথাবার্তা বলা, অসংলগ্ন আচরণ বা উদ্ভট আচরণ করা, এগুলো হচ্ছে পজিটিভ সিমটম। আর নেগেটিভ সিমটম মানে একজন ব্যক্তির আগে থেকে যে ক্ষমতাগুলো ছিল, যেমন তার নিজের যত্ন নেওয়া, নিজের কাজকর্ম নিজেই করা, নিজের প্রফেশনাল ওয়ার্ক চালিয়ে যাওয়া, গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দেওয়া, এই বিষয়গুলোতে তার ভিতরে উদাসীনতা তৈরি হয়ে যায়। আচ্ছা, সে তার কথাবার্তা কমে যায়, যেটা নেগেটিভ সিমটমে কথাবার্তা কমে যায়, মানুষের সাথে মিশে না, সামাজিক আচরণ বিঘ্নিত হয়, তার আবেগ অনুভূতি আগের তুলনায় কমে যায়, সে কোনো আনন্দপূর্ণ বিষয় সে আনন্দটা সে অনুভব করতে পারে না, এগুলো হচ্ছে নেগেটিভ সিমটম। তো সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করতে হলে এই ডোমেনের মধ্যে যে পজিটিভ সিমটম আছে, সেই পজিটিভ সিমটমের মধ্যে প্রথম যে 3টা বলেছি, ডিলিউশন, হ্যালুসিনেশন এবং অসংলগ্ন কথাবার্তা, অবশ্যই এই রোগীর মধ্যে অন্তত কমপক্ষে 1 মাস এই 3টার যে কোনো একটা উপস্থিত থাকতে হবে। আর এছাড়াও বাকি যে আরও 2টো আছে, এই 2টো থেকে আরও একটি কমপক্ষে থাকা প্রয়োজন ডায়াগনোসিস করার জন্য। আমাদের মনে রাখতে হবে যে এই সিমটমগুলি অত্যন্ত অ্যাক্টিভলি বা সক্রিয়ভাবে ন্যূনতম 1 মাস থাকতে হবে। আচ্ছা,
আর এই 1 মাসের বাইরে এই অ্যাক্টিভ সিমটমের আগে বা পরে প্রোড্রোমাল সিমটম বা রেসিডুয়াল সিমটম এই হিসাবে একটু কম আকারে এই সিমটমগুলো কম আকারে অন্ততপক্ষে আরও 5 মাস তার মানে থাকতে প্রায় হবে। 6 মাসের তার মতো মানে 6 মাস যদি একজন রোগী এই ধরনের এই উপসর্গ ভুগে সমস্যায় আমরা ভুগে থাকে, সিজোফ্রেনিয়া মনে করতে পারি বা সেটি এবং এর সাইকিয়াট্রিস্ট সাথে নির্ণয় করবে। যেটা জুবাইরও বললেন যে কর্মক্ষমতা যদি হ্রাস পায়, আচ্ছা, এই দুটোকে একসাথে করে আমরা ভাবতে পারি এই রোগী তার মানে ব্যাপারটা এরকম না যে একদিন কারো একটু এই ধরনের উদ্ভট কথাবার্তা বললো, আমি একদিনের মাথায় সেটাকে আসলে আমি সিজোফ্রেনিয়া বলতে পারছি না, সেটাকে একটা নির্দিষ্ট মেয়াদে সেই লক্ষণগুলো থাকতে হবে, জি। তাই তো ম্যাডাম? জি, কারণ এই ডোমেনের সমস্যাগুলি আসলে শুধু যে সিজোফ্রেনিয়া থাকে তা নয়, আরও অনেক ধরনের শারীরিক রোগ, ব্রেনের অসুখ, যে কোনো ধরনের ভিটামিনের ঘাটতি এগুলোতে হতে বা পারে। মাদক সেবন, আচ্ছা, আচ্ছা। এইসব সমস্যায়ও কিন্তু এই সিমটমগুলো আমরা পেতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমি একটু আগে যে বৈশিষ্ট্যগুলি বললাম যে 3টা থেকে 1টা থাকতে হবে, 2টো থেকে আরেকটা থাকতে হবে, 6 মাস থাকতে হবে, এই জিনিসগুলি অন্য অসুখের বেলায় এই সমস্যাটা ঠিক এইভাবে আচ্ছা। ক্রাইটেরিয়া বৈশিষ্ট্যগুলো ফুলফিল হবে না। ঠিক আছে ম্যাডাম। তাহলে ম্যাডাম আমরা কিছু জিনিস তো যে ক্রাইটেরিয়াগুলো কথা বললেন সেগুলো তো বেসিক্যালি আপনারা সাইকিয়াট্রিস্টরাই ঠিক করবেন। জি। তো সাধারণ মানুষের প্রথম অবজারভেশন যদি দেখা যায় যে এরকম তাদের কর্মক্ষমতায় ঘাটতি হচ্ছে, অস্বাভাবিক আচরণ করছে, আমরা এটা চিন্তা করতে পারি এবং সেই ক্ষেত্রে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের আপনার পরামর্শ নেব। অবশ্যই অবশ্যই। তো এইটা কেন হয় ম্যাডাম? এই যে একটা মানুষের এই ধরনের অদ্ভুত অনুভূতি হচ্ছে, অদ্ভুত আচরণ করছে, তার কর্মদক্ষতা কমে যাচ্ছে, সমাজ থেকে গুটিয়ে নিচ্ছে, যেটি জুবাইর স্যারও বলেছেন, এটা কেন হয়? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে একটা কোনো নির্দিষ্ট একক কারণ সিজোফ্রেনিয়া হচ্ছে, এর একক কোনো কারণ আজ অবধি আবিষ্কৃত হয়নি। তবে আমরা এটা বলতে পারি যে অনেকগুলো ঝুঁকি যদি একজন ব্যক্তির মধ্যে থাকে, অনেকগুলো ঝুঁকির সংমিশ্রণে এরা পারস্পরিক ইন্টারেকশন করে এই সিজোফ্রেনিয়া রোগটা একজন ব্যক্তির মধ্যে দেখা দিতে পারে। তো আমরা যদি সেই ঝুঁকিগুলো উল্লেখ করতে চাই, সেক্ষেত্রে আমরা কয়েক ভাগে ভাগ করে নিতে পারি ঝুঁকিগুলি। একটা হচ্ছে ভ্রূণ যখন সৃষ্টি হয়, সত্যি এটা ভ্রূণ যখন সৃষ্টি হয় তখন থেকে এই রোগটা দেখা দেওয়ার আগ পর্যন্ত হরেক প্রকার ঝুঁকি এই রোগের জন্য দায়ী থেকে থাকতেও পারে। আমরা কি ইম্পর্টেন্ট কয়েকটা কারণ জানবো ম্যাডাম? অবশ্যই আমরা জানতে পারি। যেমন ভ্রূণ সৃষ্টিকালীন সময়ে তার যে প্রধান যে ঝুঁকিটা সে উত্তরাধিকার সূত্রে পেয়ে যায়, পিতামাতা বা পরিবারের সদস্য কারো মধ্যে যদি সিজোফ্রেনিয়া থাকে, তাহলে তিনি একটা জেনেটিক একটা উত্তরাধিকার তার পিতামাতার কাছ থেকে পেয়ে যেতে পারেন। বিশেষ করে যদি পিতামাতা বেশি বয়সে সন্তান ধারণ করেন, স্পেশালি পিতার বয়স যদি বেশি হয়, সেক্ষেত্রে এই জেনেটিক লোডিংটার সম্ভাবনা বেশি থাকে। এবং অনেক সময়, এবং এটা একক কোনো জিন সরাসরি সিজোফ্রেনিয়া সৃষ্টি করে না, বেসিক্যালি অনেকগুলো জিন এটার সাথে, অনেকগুলো জিনই দায়ী থাকে। পরীক্ষা নিরীক্ষায় অনেক জিন আবিষ্কৃতও হয়েছে। তবে আরও একটা বিষয় যে কোনো জিনের মধ্যে যদি এই ভ্রূণকালীন অবস্থায় মিউটেশন হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটাও একটা ঝুঁকি হিসাবে কাজ করতে পারে। এটা হচ্ছে ভ্রূণ সৃষ্টিকালীন সময়ে এই ঝুঁকিটা সে ক্যারি করলো। এরপর সে মাতৃগর্ভে থাকার সময় অনেকগুলো ঝুঁকি তার মধ্যে আসতে পারে। যেমন হচ্ছে মা যদি সুস্থ না থাকেন, মায়ের যদি কোনো শারীরিক বা মানসিক অসুস্থতা থাকে, কোনো ট্রমা থাকে, বা মায়ের অপুষ্টি থাকে, অথবা মা কোনো মাদক সেবন করেন, বা কোনো মেডিসিন বা টক্সিন উনি নিচ্ছেন, বা কোনো ভাইরাল ইনফেকশন হলো মায়ের, সেগুলোও কিন্তু এই শিশুর, সেই গর্ভকালীন শিশুর মধ্যে ঝুঁকি তৈরি করতে পারে। তারপরে আমরা শিশু অবস্থায় যদি বাচ্চা অবহেলার শিকার হয়, নির্যাতনের শিকার হয়, অপুষ্টির শিকার হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এ বাচ্চা বা কোনো শারীরিক বড় ধরনের অসুস্থতা যদি হয়, তাহলেও সেই ঝুঁকির মধ্যে পড়ে যায়। জি, আমরা একটা ছোট্ট বিরতির পরে আমরা আবার আপনার কথায় ফিরে আসছি।
ম্যাডাম, আমরা বিরতির আগে যে বিষয়টাতে ছিলাম, আপনি অনেকগুলো কারণ বলেছিলেন, এর মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে শিশু বাচ্চা অবস্থায় তার মধ্যে কিছু মানে তার বিভিন্ন রকম সাফারিংস, এবং তারপরে আমরা এখন যেতে চাচ্ছি। জি, এরপরে যদি এই বাচ্চার তার সাপোর্ট গ্রুপ যদি না থাকে, যেমন ফ্যামিলি যদি এই বাচ্চাটাকে ভালোভাবে সাপোর্ট না দেয়, বা অপুষ্টি, দারিদ্র, এই বিষয়গুলো কিন্তু, অথবা আরেকটা বিষয় আছে যে বাচ্চাটা যদি শহরে বড় হয় তাহলে দেখা গেছে যে শহরের বাচ্চারা বেশি ঝুঁকিপূর্ণ, হয়তোবা নানা কারণে। মানে অনেক রকম তার একেবারে জন্ম নেওয়ার আগে তার প্যারেন্টসদের থেকে তার ভূমিষ্ঠ, তার ভ্রূণ তৈরি হওয়ার সময়, তার গর্ভস্থ অবস্থায় এবং তার ভূমিষ্ঠ হবার পরে বিভিন্ন রকম নেতিবাচক জীবনযাপন বা জীবনের নেতিবাচক প্রভাব, এবং আরও অনেক কিছু, তার পরিবেশের প্রভাব, সব কিছু মিলিয়ে একটা প্রকাশ ঘটে, যেটা আমরা বলছি সিজোফ্রেনিয়া। আরেকটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আরেকটু যখন শিশু বড় হলো, কিশোর বয়সে পৌঁছালো, সেই সময়ও কিন্তু সে যদি কোনো ধরনের মাদক সেবন করা, এটা কিন্তু অন্যতম ঝুঁকি বয়সন্ধিকালে। কিরকম ম্যাডাম মাদক গ্রহণের সাথে? মাদকের মধ্যে, হ্যাঁ, যে কোনো মাদকের মধ্যে বিশেষ করে গাঁজা, মদ, অ্যামফিটামিন জাতীয় মাদক, এই সমস্ত মাদক তাকে অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আচ্ছা, তো আমরা ধন্যবাদ, বেশ বিস্তারিত সবিস্তারিত বললেন যে আসলে কি ধরনের কারণে হচ্ছে বা ঝুঁকিগুলো কি কি। আমি একটু জুবাইর স্যারের কাছে আসবো, যে তাহলে এটা আসলে চিকিৎসা কি? আসলে এই রোগের চিকিৎসা পদ্ধতি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমেই যে পদ্ধতি, সেটা হলো ঔষধ দিয়ে চিকিৎসা বা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। তো যত মানসিক রোগ আছে, গুরুতর মানসিক রোগ, তার মধ্যে সিজোফ্রেনিয়ার চিকিৎসায় খুবই অত্যন্ত কার্যকরী চিকিৎসা হলো ওষুধ দিয়ে চিকিৎসা। আমরা অ্যান্টিসাইকোটিক জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি। তো ঔষধের পাশাপাশি সাইকোলজিক্যাল অ্যাপ্রোচও খুবই জরুরি। বিশেষ করে রোগীর যখন অ্যাকুট সিমটম থাকে, অর্থাৎ প্রথম দিকে রোগী আসে, তখন তো সে নিজেকে রোগী মনে করে না, তার অভিভাবকরা নিয়ে আসে। এমনও দেখেছি আমরা যে রোগী বলে যে আমার তো কোনো রোগ নাই, যে নিয়ে আসছে তার রোগ। আচ্ছা, তো আমরা বলি রোগীর ইনসাইট থাকে না। তো সেই অবস্থায় আমরা যেটা করি, আমরা টেকনিক্যালি রোগীর একটু শারীরিক মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে তার সাথে আমরা কোনো বিতর্কে না জড়িয়ে তাকে আমরা অনেক সময় বাধ্যতামূলক চিকিৎসা শুরু করি। ইনজেক্টেবল ফর্মে আমরা চিকিৎসা দিই, এবং তারপরে তাকে বুঝিয়ে আমরা মুখে অ্যান্টিসাইকোটিক ওষুধ দিই। এবং তারপরে যেটি হয় যে অভিভাবকদের আমাদের এই রোগ সম্পর্কে একটা সাইকো এডুকেশন দেওয়া, এটা খুবই জরুরি। এটা একটা সাইকোলজিক্যাল পার্ট, যে রোগীর যে এই রোগের যে লক্ষণগুলি কিভাবে বেড়ে যাবে, কি করলে এই রোগের লক্ষণগুলি বাড়বে না, এবং এই ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তাটা কি, এবং ওষুধের যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেগুলি সম্পর্কে সচেতন করা, এবং সেগুলি হলে কি করবেন উনি, এবং রোগীর সাথে কি ধরনের আচরণ করবেন, এই বিষয়গুলি অভিভাবককে আমরা বোঝাই। এটা আমরা বলি কাউন্সেলিং বলতে পারেন। আর রোগীর ক্ষেত্রে আমরা যেটা করি, রোগীর যখন এই যে অ্যাকিউট কন্ডিশন বা প্রথমে যে তীব্র যে তার উপসর্গগুলি যখন কমে যাবে, সেটা ওষুধ দেওয়ার পরে অনেকের 2 থেকে 6 সপ্তাহের মধ্যে কমে যায়। তারপরে কিন্তু রোগীকেও আমাদের সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ নিতে হবে রোগীর সাথে। বিশেষ করে রোগীর যে সোশ্যাল স্কিল যেগুলি নষ্ট হয়ে যায়, সেগুলো সোশ্যাল স্কিল ট্রেনিং দেওয়া, এবং তার সাথেও আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি প্রয়োগ করতে পারি যখন তার ইনসাইট ফিরে আসবে। কারণ এই তার যে হ্যালুসিনেশন, ডিলিউশন, এই ভ্রান্ত বিষয়গুলিকে আমরা প্রথমে তো কনফ্রন্টেশনে যাই না, প্রতিবাদ করি না, কিন্তু পরবর্তীতে যখন তার এই ইনসাইট ফিরে আসলে তখন আমরা এগুলো রোগীর সাথে আলোচনা করে তাকে একটু বোঝানোর চেষ্টা করব, তাকে বোঝানো যে এটা আপনার রোগের কারণেই হয়েছিল, এটা আপনার কোনো দোষ না, আপনি ওষুধ খেয়ে যেহেতু এগুলো কমে গেছে আপনাকে ওষুধটা খেতে হবে। এইভাবে তাকেও কাউন্সেলিং করা দরকার। এবং তার বিশেষ করে সিজোফ্রেনিয়ার চিকিৎসায় যেটা খুবই জরুরি, রিহেবিলিটেশন। তো তার মানে স্যার আপনি বলতে চাইছেন যে এটির বেশ কার্যকরী চিকিৎসা রয়েছে ওষুধ দিয়ে, এবং কিছু ক্ষেত্রে ওষুধ ছাড়াও, মানে বিশেষ করে রোগী যখন অনেকটা স্টেবল থাকে, যখন তার ইনসাইট থাকে, তখন রোগীকেও আমরা কিছুটা কাউন্সেলিং বা এই ধরনের সেবা দিতে পারি। আর শুরু থেকে আমরা রোগীর যারা কেয়ার গিভার, তার পরিবারের সদস্য, তাদেরকে আমরা রোগ সম্পর্কে, রোগের পরিণতি সম্পর্কে আমরা তাদেরকে জানাবো, এবং তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। এখন এই ঔষধ বা কাউন্সেলিং এগুলি ছাড়া কি আর কোনো চিকিৎসা আছে?
যেমন আমরা তো সিনেমাতে আমরা কিন্তু বিভিন্ন ইলেকট্রিক শকের ব্যাপার দেখেছি, তো এই ব্যাপারটা আমরা যেরকম ভীতিকরভাবে দেখি সিনেমাতে, বাস্তবে কি স্যার এরকম, বা এই ধরনের চিকিৎসা কি আসলেই সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা হয় কিনা? হ্যাঁ, এটা অনেক কিছু কিছু সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে এটা কার্যকরী পদ্ধতি, যদিও আমাদের জনমানুষের মধ্যে একটা ভয়ের বা একটা এই রোগ সম্পর্কে, এই ট্রিটমেন্ট পদ্ধতি সম্পর্কে নেতিবাচক ধারণা আছে যে শক থেরাপি, শক দিয়ে আমার রোগীকে ক্ষতি করে ফেলে কিনা। আসলে এটা খুবই সায়েন্টিফিকভাবে আগে খুব বেশি প্রয়োগ হতো। যে রোগীগুলি ওষুধপত্র খায় না কিংবা তাকে মুখে ওষুধ খাওয়ানো যায় না, এই ধরনের বা রেজিস্ট্যান্স, ওষুধপত্রে কাজ হচ্ছে না, তাদেরকে কিন্তু এরকম থেরাপি দেওয়া হয়। এটা খুবই কন্ট্রোল ওয়েতে, তার সেফটি মেজার নিয়ে খুবই কম সময়ে এবং অল্প চেতনানাশক ওষুধ প্রয়োগ করে এবং তাকে যেন রিসাসিটেট করা যায় বা তার পার্শ্ব প্রতিক্রিয়া হলে সেটা মানে মোকাবেলা করা যায়, এরকম অ্যানাস্থেটিস্ট কাছে রেখে এবং ওই ধরনের আমাদের মানে ভেন্টিলেটর বা যেখানে আইসিইউ ম্যানেজমেন্ট আছে এই ধরনের হসপিটালে এটা কিন্তু দেওয়া হয় এবং এটা খুবই কার্যকরী। কয়েকটা সেশন দেওয়ার পরে হয়তো তার ইনসাইট ফিরে আসে, তখন সে মুখে ওষুধ খাওয়া শুরু করে। তার মানে স্যার ইলেকট্রোকনভালসিভ থেরাপি বা ইসিটি, এটা আমরা বাস্তবে চলচ্চিত্রে বা সিনেমাতে যেরকম ভীতিকরভাবে দেখি, বাস্তবে তা না। বাস্তবে অ্যানেস্থেটিস্টদের উপস্থিতিতে সমস্ত সেফটি মেজার্স নিয়ে তাকে কিছুটা চেতনানাশক প্রয়োগ করে অল্প পরিমাণে বিদ্যুৎ তার শরীরে প্রবাহিত করা হয়। আমি একটা বিষয়, এটা নিরাপদ, বিশেষ করে পোস্টপার্টাম সাইকোসিস, যেটা ম্যাডাম যে বলতেছিলেন যে ঝুঁকি যে ব্যাপারগুলি, যে গর্ভাবস্থায়, তো গর্ভবতী মায়েদের কিন্তু যখন বাচ্চা ডেলিভারির পরে একটা খুবই কমন একটা রোগ হয়, মানসিক রোগ, যে পোস্টপার্টাম সাইকোসিস, সেখানে কিন্তু সিজোফ্রেনিয়ার মতোই তারা আচরণ করে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ইসিটি বা ইলেকট্রোকনভালসিভ থেরাপি খুবই কার্যকর, এবং এটা কিন্তু এখনো প্রয়োগ করা হয়। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ম্যাডাম, আপনার কাছে আবার একটু ফিরে আসছি। এই যে চিকিৎসার ব্যাপারটা আমরা দেখতে পেলাম, স্যার চিকিৎসার কথা বললেন, কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কথাও বললেন। তো আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে এই সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীদের ওষুধ না খাওয়ার একটা প্রবণতা আছে। দেখা যায় অনেকে শুরুতে ওষুধ খাচ্ছিল, রোগের সিমটম ভালো হয়েছে, এরপর ওষুধ বন্ধ করে দিয়েছে, বা সুযোগ পেলেই সে ওষুধ না খেয়ে সে বলে আমি ওষুধ খেয়েছি, অনেকে মুখের কোণায় লুকিয়ে রাখে। এটা ঠিক কেন ম্যাডাম? এটা কি একটু বুঝিয়ে বলবেন, বা এই ক্ষেত্রে আসলে ঠিক কি করা যেতে পারে? আপনি ঠিকই বলেছেন যে ওষুধ না খাওয়ার একটা প্রবণতা, যেটাকে আমরা বলি নন কমপ্লায়েন্স। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি বিশ্বব্যাপী এই নন কমপ্লায়েন্স ব্যাপারটা রয়েছে। দেখা গেছে যে 1 বছর ওষুধ চালানোর পরে আমরা জানি যে এই অসুখটা, সিজোফ্রেনিয়া অসুখ কিন্তু সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য না। এটাকে ডায়াবেটিসের মতো নিয়ন্ত্রণে রাখতে হয়। সেক্ষেত্রে ওষুধ কিন্তু দীর্ঘ সময় ধরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হয়। তো দেখা যায় বছরখানেক ওষুধ খেলো, এরপর ওষুধ বন্ধ করে দিচ্ছে। তো এই ওষুধ বন্ধ করে দেওয়ার পিছনে আসলে অনেকগুলো কারণই বলা যেতে পারে। এর মধ্যে আমরা যদি রুগীর দিকে খেয়াল করি, কারণগুলোর মধ্যে যেমন রুগীর সাধারণত তার যে অসুখ হয়েছে এটাই তিনি বুঝতে পারেন না, যেটা আমরা বলি যে ইনসাইট নাই। আচ্ছা, তো এই ইনসাইট না থাকার কারণে তিনি এই ওষুধের গুরুত্ব বুঝেন না, এটা একটা বিষয়। এরপরে আসছে তার একটা অ্যাটিটিউড, বিলিফ। আমাদের সমাজে অনেকে মনে করে ওষুধ বেশি দিন খেলে এটা অনেক উপকারের বদলে ক্ষতি করবে। আচ্ছা, এগুলো কিছু পেশেন্ট ফ্যাক্টর আছে। দেন আরেকটা আমরা বলতে পারি যে মেডিসিন ইটসেলফ, মেডিসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তবে দিনে দিনে এখন প্রচুর আপনার পার্শ্ব প্রতিক্রিয়া, সর্বনিম্ন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন ওষুধ আমাদের আছে। তবে ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অনেক সময় পেশেন্ট সেটা টলারেট করতে পারে না বলে তারা বন্ধ করে দেয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি আর্থসামাজিক কারণের মধ্যে হয়তো তারা বেশিরভাগ, এটা কিন্তু দারিদ্রতা এই অসুখের একটা অন্যতম ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর। তো দেখা যায় দারিদ্র্যের কারণে তারা নিয়মিত ওষুধপত্র কিনতে পারে না, এটাও একটা আছে। আর অনেক সময় চিকিৎসক যেটা করেন যে মাল্টিপল মেডিসিন একসাথে যদি উনি প্রেসক্রাইব করেন, তখন আসলে ওই প্রেসক্রিপশানটা কমপ্লেক্স হয়ে যায়। এই কমপ্লেক্স প্রেসক্রিপশান অনেক সময় রুগীরা কোনটা কিভাবে কে খাওয়াবে সেটা অনেক সময় বুঝতে পারে না। এসব কারণেও কিন্তু কমপ্লায়েন্সের ঘাটতি হয়ে থাকতে পারে। থ্যাংক ইউ ম্যাডাম।
বেশ সুন্দর করে বললেন। আমাদের ম্যাডাম আরেকটা বিরতি নেবার সময় হয়েছে, আমরা বিরতির পরেই ফিরছি। আমরা বিরতির পরে আবার আসলাম। এবার জুবায়ের স্যারের কাছে যাব। ম্যাডাম যে কথাগুলো বলছিলেন, তো আমরা সেই কথার সূত্র ধরে আবার একটু জানতে চাই সাদামাটাভাবে। আমাদের কাছে আসলে রোগীর লোকজন জানতে চায়, অনেক সাধারণ মানুষের একটা কমন প্রশ্ন যে এই রোগের পরিণতিটা কি, এই রোগ কি আসলে ভালো হয়? আপনার প্রশ্নের এক কথায় জবাব দেওয়া কঠিন, তবে এটা খুবই কমন প্রশ্ন। আমাদের রোগীর অভিভাবকরা বিশেষ করে আমাদেরকে বলেন যে সারা জীবন কি ওষুধ খেয়ে যেতে হবে, বা এই রোগী কি আদৌ ভালো হবে কিনা। তো আমরা বলি যে এই রোগের সায়েন্টিফিক চিকিৎসা আছে, যেহেতু এইটা ব্রেন কেমিক্যাল চেঞ্জ হয়, আমরা ওষুধ দিলে তার পরিবর্তন আসে এবং রোগীর উপসর্গগুলি কমে যায়। এখন রোগীর সিমটম এবং কতবার আক্রান্ত হলো, কত বয়সে শুরু হলো, এবং রোগীর এই রোগের যে ঝুঁকিগুলি আছে তার মধ্যে কোনগুলি আছে, বিশেষ করে জেনেটিক বা বংশ পরম্পরায় আছে কিনা, বা আরও যে শারীরিক রোগগুলি একসাথে আছে কিনা, এই সব কিছুর উপর নির্ভর করে রোগীর যে কতদিন খেতে হবে বা রোগী আদৌ ভালো হবে কিনা এটা নির্ণয় করা হয়। তো আমরা সাধারণত দেখি যে যদি রোগীর ফ্যামিলি সাপোর্ট বা তার অর্থনৈতিক অবস্থা এবং এডুকেশন এইগুলি ঠিক থাকে, এবং প্রথম দিকেই আমাদের কাছে আসে ডাক্তারের কাছে, মানে রোগ সমস্যা শুরু হওয়ার দ্রুত যদি চিকিৎসা নেওয়া শুরু করে এবং সে সঠিকভাবে ওষুধটা খায়। আমরা দেখেছি যে আমরা যদি মানে মোটা দাগে বলি আর কি, যে 25 ভাগ রোগী প্রথম যদি এরকম চিকিৎসা নিতে আসে এবং সঠিকভাবে চিকিৎসা করা হয়, তাহলে তাকে হয়তো 6 মাস থেকে 1 বছর চিকিৎসা দেওয়ার পরে আর জীবনে তার কখনো এই রোগ নাও আসতে পারে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এটা একটা আশার কথা যে কিছু সংখ্যক রোগী একেবারেই একদম কমও তো না, প্রায় 25%, মানে 1/4। এটা একটা আশা জায়গা নিয়ে খবর, এবং এইটা আসলে আমাদের অনেক অভিভাবকরা জানেন না বলেই ভয় পান যে এই চিকিৎসা করালে সারা জীবনই করাতে হবে। আচ্ছা, তা আর যারা আছে যে বাকি, আমরা যদি 50 ভাগে বলি, বাকি 50 ভাগ তাদের এরকম যে রোগটা হলো এবং তার আরও কয়েকবার আক্রান্ত হলো, কিছুদিন ভালো থাকার পরে হয়তো রোগী ওষুধ ছেড়ে দেয়, বা অভিভাবকরা মনে করে রোগী ভালো হয়ে গেছে, তারা আর ওষুধ খাওয়ান না, সে হয়তো কাজকর্ম ঠিক মতোই করছিল, আবারও সেই সিমটমগুলো ফিরে আসতে পারে, এই রোগের একটা নেচার। তো এই রোগীগুলি দেখা যায় যে রোগী যদি সঠিকভাবে ওষুধ খায় তাহলে সে তার স্বাভাবিক কাজকর্মগুলি করতে পারবে, তার সংসার, তার বিয়ে শাদী, তার জীবনে উন্নতি যতটুকু তার মানে তার যে যোগ্যতা অনুযায়ী হওয়া দরকার সেটা সে পারবে। তার মানে স্যার, আমি যদি এটাকে সহজভাবে বলি, তাহলে 25 + 50 মানে প্রায় 75% রোগী, মানে প্রায় 4 ভাগের 3 ভাগ রোগী যদি ওষুধ খায়, নিয়মিত ফলো আপে থাকে, তাহলে একটা স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব এবং তারা কর্মক্ষম থাকতে পারে, কর্মক্ষম থাকা সম্ভব। এবং ম্যাডাম যেমনটি বলছিল যে আমরা যদি এইভাবে চিন্তা করি, আসলে এই রোগটা হলো নিয়ন্ত্রণ করা যায়, একেবারে নিরাময় সবার ক্ষেত্রে সম্ভব না। আমাদের যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্রনিক যে রোগগুলি আছে, এগুলি যদি আমরা চিকিৎসা নেই সঠিকভাবে, তাহলে তো একজন মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাহলে সেই কারণেই আমরা চিকিৎসা নিব। সবচেয়ে কম সংখ্যক আমরা মনে করি যে 10 ভাগ মানুষ যাদের আমরা চিকিৎসা দিলাম, সাপোর্ট দিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আর আগের অবস্থায় হয়তো ফিরে আসবে না, তারা ধীরে ধীরে খারাপের দিকে যাবে। তবে চিকিৎসা না নিলে তাদের ঝুঁকিটা বেড়ে যাবে। আগে যেগুলি বলছিলাম, যে আত্মহত্যার প্রবণতা, আরেকজনকে ক্ষতি করার চেষ্টা, বা পরিবারে সব সময় একটা অশান্তি, অস্থিরতা তৈরি, এইগুলা থেকে বাঁচার জন্য চিকিৎসা নিতে হবে। আচ্ছা, তার মানে চিকিৎসা নিলে আমরা দেখি সব দিক থেকেই লাভ আছে, একদম সুস্থ হয়ে যাওয়া সম্ভব, বা নিদান পক্ষে কর্মক্ষম থাকা সম্ভব, বা একেবারে মানে যেটা ন্যূনতম যে ঝুঁকিপূর্ণ আচরণগুলো সেগুলো অন্তত নিয়ন্ত্রণ করে রাখা সম্ভব। ধন্যবাদ স্যার। আমি আবার ম্যাডাম আপনার কাছে ফিরে আসছি। আপনি যখন রোগের কারণগুলো বলছিলেন, তখন একটা বলেছিলেন যে গর্ভাবস্থা, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন এই ধরনের সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীদের মধ্যেও তো অনেকে গর্ভবতী হতে পারেন, তো তাদের ক্ষেত্রে আমাদের কি স্পেশাল প্রিকশনস থাকবে ম্যাডাম? প্রথমেই আমি একটু বলতে চাচ্ছি যে সিজোফ্রেনিয়া রোগীর জন্য কিন্তু বিয়ে নিষিদ্ধ নয়।
সিজোফ্রেনিয়া রোগী তিনি সন্তান নেওয়াও তার জন্য নিষিদ্ধ নয়। তিনি বিয়েও করতে পারেন, তিনি সন্তানও নিতে পারেন। এক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিয়ের পরে তিনি যদি সন্তান নিতে চান, সেক্ষেত্রে উনি সন্তান নেওয়ার আগেই যদি চলে আসেন, আগে থেকে সিজোফ্রেনিয়া যিনি ভুগছেন তিনি সন্তান যদি পরিকল্পনা মাফিক নেন এবং পরিকল্পনা করে উনি চিকিৎসকের পরামর্শ নিয়ে, এখন অনেক ধরনের ওষুধ পাওয়া যায় যে ওষুধগুলো, তবে সাধারণত আমরা প্রথম 3 মাস ফার্স্ট ট্রাইমেস্টার যেটাকে আমরা বলি, প্রেগনেন্সির প্রথম 3 মাস, সেই 3 মাসে আমাদেরকে ব্যালেন্স করতে হবে যে ওষুধ যদি বন্ধ রাখা হয় রোগীর সিমটম অনেক পরিমাণে বেড়ে যাবে কিনা। যদি সেরকম সিচুয়েশন অ্যারাইজ করে তাহলে আমাদের এই গ্রুপের ওষুধগুলোকে অ্যান্টিসাইকোটিক গ্রুপের ওষুধ বলা হয়। তো এই অ্যান্টিসাইকোটিক আমাদেরকে তখন রোগীকে প্রেসক্রাইব করতে হবে প্রথম 3 মাসেও। আর পরবর্তী সেকেন্ড ট্রাইমেস্টার, পরবর্তী 3 মাস, শেষের 3 মাস, এই সময় ওষুধ কন্টিনিউ করতে তেমন কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে যে যিনি আগে থেকে সিজোফ্রেনিয়া ভুগছেন, তার বিয়ে হয়েছে, তিনি সন্তান নেবেন, আমরা এভাবে করতে পারি। অথবা নতুন করে একজন প্রেগন্যান্ট হয়েছেন, প্রেগন্যান্সিতে সিজোফ্রেনিয়া দেখা দিল, সেরকমও হতে পারে। সেক্ষেত্রে আমাদের যদি উনি সিরিয়াস সিমটম নিয়ে অ্যাকিউট অবস্থা নিয়ে আসেন, তখন সেক্ষেত্রেও আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে অ্যান্টিসাইকোটিক দিয়ে। আমি ওষুধের কথাই বলছি। তার মানে গর্ভাবস্থায় নিরাপদ এমন অ্যান্টিসাইকোটিক মেডিকেশনও আছে অবশ্যই। অর্থাৎ তার মানে আমাদের একটা প্রবণতা দেখা যায় যে সিজোফ্রেনিয়া আক্রান্ত মহিলাদের অনেক ক্ষেত্রেই গর্ভবতী হওয়ার পর অনেক এই ধরনের ওষুধগুলো বন্ধ করে দেওয়া হয়। তার মানে সেটা না করে তাকে অবশ্যই সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে। সাইকিয়াট্রিস্ট তার জন্য যে নিরাপদ ওষুধটি বাছাই করবেন এবং গর্ভাবস্থায় এই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। জি ম্যাডাম, আমাদের সর্বশেষ বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা একটু কিছুক্ষণ পর ফিরছি। বিরতির পর ফিরে আসলাম। স্যার, আপনাকে একটু প্রশ্ন করছি যে এই যে আমাদের কথাবার্তা কিন্তু উঠে এসছে, আপনাদের বিভিন্ন উত্তরে উঠে এসছে যে একটা অসচেতনতা বা একটা কুসংস্কার কিন্তু সমাজে রয়ে গেছে। অশিক্ষিত মানুষের মধ্যে যেমন আছে, আমাদের শিক্ষিত সম্প্রদায়ের মধ্যেও দেখা যায় ওষুধ না খাওয়ার প্রবণতা, ওষুধের ব্যাপারে অনেক নেতিবাচক প্রচারণা। তো এই কুসংস্কারগুলো দূর করে কিভাবে সচেতনতা বাড়ানো যায়, এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। আসলে প্রথম আমাদের থেকেই শুরু করতে হবে। আমরা যারা ডাক্তার আছি, শুধু সাইকিয়াট্রিস্ট না, অন্যান্য ডিসিপ্লিনের যারা ডাক্তার, এই রোগ সম্পর্কে আমাদের আরও অ্যাওয়্যার হওয়া প্রয়োজন। এবং বিশেষ করে আমাদের এই রোগ সম্পর্কে যে নেতিবাচক কথাগুলি, যে এই রোগের কোনো কারণ নাই, এটা জাদুটোনা বা কবিরাজি বা জিনে ধরেছে, পান মারা বা কারো বদদুয়ার কারণে হয়েছে, এই কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে। এগুলির কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। আমরা বিভিন্ন সমাজে বা বিভিন্ন দেশে কালচারে এগুলি শুনে শুনে এটা বিশ্বাসের পর্যায়ে নিয়ে গিয়েছি। কারণ আমাদের কাছে যে রোগীরা আসে, সেখানে দেখি যে আমরা 10 থেকে 15 বছরের রোগীর ডায়াগনোসিস হওয়ার কথা ছিল, তারা কিন্তু বিভিন্ন কবিরাজ ফকির দেখানোর পর অনেক শিক্ষিত মানুষ, ইভেন আমাদের ডাক্তারদের আত্মীয় স্বজনরা, দুঃখজনক হলেও বলবো যে অনেক ডাক্তারের আত্মীয় স্বজনরাও অনেক দিন পর সাইকিয়াট্রিস্টের কাছে আসে। তো এটা আমাদের আগে নিজেদেরকে সচেতন হতে হবে এবং এটা সায়েন্টিফিক যে এই রোগের কারণ, মানে যে ঝুঁকিপূর্ণ কারণগুলি জানা গেছে এবং এর যে কার্যকরী চিকিৎসা পদ্ধতি আছে, এবং এই চিকিৎসা করলে সুস্থ মানুষ অসুস্থ হয় না। অনেকে বলে যে পাগলের ডাক্তারের কাছে গেলে আমরা আরও পাগল হয়ে যাব। এই যে আমাদের যে একটা নেগেটিভ অ্যাটিটিউড, এর থেকে বের হয়ে আসতে হবে এবং বিশেষ করে তাদেরকে মানুষ ভাবতে হবে। আমাদের যারা রোগী, একজন কার্ডিয়াক অ্যারেস্টের রোগীকে আমরা সসম্মানে পরিচয় করিয়ে দেই বা নিজেও বলে আমার এই রোগ হয়েছে, আমরা যেন এই ভবিষ্যৎ প্রজন্ম বলতে পারি যে আমার ডিপ্রেশন হয়েছে, আমার সিজোফ্রেনিয়া হয়েছিল, আমি এখন ভালো আছি, আমি এটা করছি। এই যে রোগটাকে রিকগনাইজ করা এবং রোগীকে রোগী হিসেবে, মানুষ হিসেবে দেখা, অন্যভাবে দেখা না যে মানসিক রোগে আক্রান্তরা তারা কোনো পাপের ফলে না, বা তারা কোনো নেতিবাচক, বা তারা সমাজের মানে পাপী লোক, বা তারা খারাপ লোক, বা তারা খারাপ আচরণ করে, এই যে ধারণা থেকে বের হওয়ার জন্য আমাদেরকে আগে রোগীকে মানুষ ভাবতে হবে।
তারপর তার চিকিৎসা পাওয়াটা একটা অধিকার। আমাদের সরকারি ব্যবস্থাপনায় অনেক জায়গায় মানসিক রোগের চিকিৎসা হয়, প্রাইভেট সেক্টরে হয়। তো যেখানে কাছে হয় আমরা মনে করি যে কোনো মানসিক রোগের লক্ষণ প্রথমেই দেখা দিলে দ্রুত মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিতে হবে, এবং নিয়ে গেলেই কিন্তু উনি চিকিৎসা শুরু করবেন না। উনি রোগীকে দেখবেন, তাকে অ্যাসেস করে তার প্রয়োজন হলে কাউন্সেলিং, প্রয়োজন হলে ওষুধ তাকে প্রয়োগ করবেন, এবং এটার সাইড ইফেক্টও খুব মারাত্মক কিছু নয়। এবং এখন ম্যাডাম বলছিলেন যে এখন যে 3rd জেনারেশনের ওষুধ পর্যন্ত চলে এসছে, যেগুলির সাইড ইফেক্ট নেই বললেই চলে, এবং এগুলি নির্দ্বিধায় খাওয়া যাবে। এবং এই মানসিক রোগী বা বিশেষ করে সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীরা সমাজের অনেক বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত আছেন আমাদের জানা আছে, এবং তারা কিন্তু সংসার, বিয়ে শাদী, তারপর তার অফিস জব সব কিছু করতে পারছে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, আমি সর্বশেষ প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। তো এই যে আমরা শুরুতে আলোচনায় উঠে এসেছিল যে কর্মক্ষমতা কমে যাওয়া, কর্মদক্ষতা কমে যাওয়া, সমাজকে যেটা দেবার ছিল সেটা অনেক ক্ষেত্রে দিতে পারছে না এই ধরনের সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীরা। তো এই সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীদের যে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের প্রয়োজনীয়তাটা আছে, এক্ষেত্রে ম্যাডাম কি করা যেতে পারে তাদের পুনর্বাসনের জন্য? যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী জটিল অসুস্থতা, এখানে আমাদেরকে পুনর্বাসন খুবই গুরুত্ব দিতে হবে পুনর্বাসনের বিষয়ে। এই পুনর্বাসনের মধ্যে আমাদের লক্ষ্য থাকবে যে এই রোগীর সিমটম যেন না আসে। দ্বিতীয়ত আমাদের খেয়াল রাখতে হবে এই রোগী যেন নিজের কাজকর্ম, নিজের যত্ন নিতে পারেন, নিজের প্রফেশনাল ওয়ার্ক চালিয়ে যেতে পারেন, তবেই তো তিনি উন্নত জীবন ধারণ করতে পারবেন। তো সেক্ষেত্রে এই লক্ষ্যগুলো পূরণের জন্য আমাদের একটা হচ্ছে যে সিমটমগুলি যাতে বারে বারে ফিরে না আসে, যেটাকে আমরা বলি রিল্যাপস প্রিভেনশন। এই রিল্যাপস প্রিভেনশনের জন্য আমাদেরকে অবশ্যই একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ আমাদের চালিয়ে যেতে হবে। দ্বিতীয়ত অন্যান্য যেই অসুবিধাগুলো আছে, যেমন নিজের কর্মক্ষমতা হ্রাস পাওয়া, নিজের প্রফেশনাল ওয়ার্ক সেটা ভালোভাবে করতে না পারা, বা সামাজিক আচরণ বিঘ্নিত হওয়া, এগুলোর জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের থেরাপি দিতে হবে, যেগুলোকে আমরা এক কথায় সাইকোসোশ্যাল ইন্টারভেনশন বলতে পারি। আচ্ছা, এই সাইকোসোশ্যাল ইন্টারভেনশনের আন্ডারে আমরা এই পেশেন্টদেরকে ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি, বিশেষ করে সাপোর্ট আকারে, এবং এই যে ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি দিব, এই ক্ষেত্রে থেরাপিস্ট কিন্তু তার সাথে একটা সম্পর্ক, খুব ভালো সম্পর্ক রাখতে হবে। আর না হয় এই ধরনের রোগীকে সাইকোথেরাপি দেওয়া একটু কঠিন হয়ে যায় অন্যান্য যারা সিজোফ্রেনিয়ায় ভুগছেন না এমন রোগীদের চাইতে। সেক্ষেত্রে এটা করতে হবে, সাইকোথেরাপি দিতে পারি আমরা। দেন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, আর্ট থেরাপি, কগনিটিভ রিমেডিয়েশন, দেন ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, ভোকেশনাল ট্রেনিং। আচ্ছা আচ্ছা, এই সমস্ত ট্রেনিং দিয়ে আমরা। এটা কি ম্যাডাম শুধু ব্যক্তি পর্যায়ে সম্ভব, না এখানে রাষ্ট্রের বা সমাজেরও ভূমিকা আছে? অবশ্যই এখানে ব্যক্তির চাইতে, আমি বলবো ব্যক্তির চাইতে, কারণ দুঃখজনক হলেও সত্যি যে এই অসুখের কিছু না কিছু সিমটম মাইল্ড আকারে অনেক সময়ই থাকতে পারে। তখন সেক্ষেত্রে রোগী এগুলোর গুরুত্ব নাও বুঝতে পারেন। সেক্ষেত্রে তার পরিবার, সমাজ, রাষ্ট্র সকলের দায়িত্ব রয়েছে, এবং পরিবারের অনেক দায়িত্ব রয়েছে। এবং এই সাইকোসোশ্যাল ইন্টারভেনশনের মধ্যে আমরা ফ্যামিলি থেরাপি, এটাও খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি থেরাপি, ফ্যামিলিকে আমাদের ট্রেনিং দেওয়া, কারণ আমরা হাসপাতালে যদি একটা রোগীকে চিকিৎসা করি, তিনি কিন্তু পরিপূর্ণ সিমটম চলে গেছে তারপর আমরা রিলিজ করি না। সাধারণত তাদেরকে 1 মাস বা 1.5 মাস এতটুকু সময় রাখা হয়, তখন তার সম্পূর্ণ সিমটম যায় না। তো এই কিছুটা সিমটম নিয়েই রোগীটা কিন্তু বাড়িতে ফেরে। তাহলে সেক্ষেত্রে ফ্যামিলির অনেক দায়িত্ব, এই রোগী যেন তার নিয়মিত দৈনন্দিন কর্মকাণ্ড সেটাতে ফেরত আসার ক্ষেত্রে, জি, তার প্রফেশনাল ওয়ার্ক করার ক্ষেত্রে, আর যে কোনো সময় যে কোনো প্রবলেম অ্যারাইজ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া, এই বিষয়গুলো কিন্তু প্রথম পরিবারকেই করতে হবে। ধন্যবাদ ম্যাডাম, আপনাদের দুজনকেই ধন্যবাদ আপনাদের ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।